নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত টুইলাইট প্রোডাকশন প্রযোজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনির জানালা। আর আজকে আমরা মনির জানালায় পেয়ে গেছি এমন একজন অতিথি শিল্পীকে যিনি আমাদের কবিতায় কবিতায় মুগ্ধ করবেন। আর আমি নিবেদিতা আপনাদের সঙ্গে আছি আজকে উপস্থাপনায়, এবং আজকে আমরা আলাপ করে নেব আমাদের সেই গুণী বন্ধুর সঙ্গে। আসুন, আমাদের সঙ্গে আছেন মিতা মণ্ডল। নমস্কার। মিতাদি কোথা থেকে আসছেন? আমি শান্তিনিকেতন থেকে আসছি। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। কেমন লাগছে আমাদের স্টুডিওতে আজকে এসে? হ্যাঁ, অভিজ্ঞতা তো নতুন, ভালোই লাগছে। আমাদেরও ভীষণ ভালো লাগছে এমন একটি সুন্দর সকালে আপনাকে পেয়েছি। কি কবিতা শুনবো আপনার থেকে? হ্যাঁ, প্রথম বলতে গেলে মনে হয় এখন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যেহেতু জন্মশতবর্ষ চলছে, সুতরাং প্রথমেই আমার প্রথম নিবেদন ছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তী নিয়ে। তা ওনার আমি স্বপ্নে দেখা ঘরদুয়ারটা বলি, ভীষণ পছন্দের একটি কবিতা, এবং এমন একটি সুন্দর সকালে এরম একটা কবিতা শুনতে কিন্তু মন্দ লাগবে না, ভীষণ ভালোই লাগবে। শুরু করছি। পুকুর, মড়াই, সবজি বাগান, জংলাটুটে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় চারটে চড়ুই দোল মঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বেড়ালটা আর মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে যায় বাড়ি, দুপুরবেলা ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুটলি বাঁধা, অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন আঁকা? ওর মনেও কেউ গন্ধ ছড়ায় গোপন হাসনো হানা? ও বড় বউ, ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। কি চমৎকার কবিতা, তাই না? এই যে কবিতাগুলো না ভীষণ আমাদের কাছে কল্পনার মতো। এই যে স্বপ্নে দেখা ঘর দুয়ার, সত্যিই তো আমাদের স্বপ্নে আমরা কত কি দেখি, এবং বাস্তব জীবনেও কিন্তু তার সঙ্গে অত্যন্ত মিল আছে। কিন্তু এখন হয়তো আমাদের জীবনটা অনেকটা পরিবর্তন ঘটেছে, সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো হারিয়ে গেছে, কিন্তু এই যে ভালো লাগার জিনিসগুলো হয়তো কখনো মুছে যাবে না আমাদের মন থেকে, তাই তো? হ্যাঁ, নীরেন্দ্রবাবু তাই, ওরা সব কিছুই সৃষ্টি খুব সাধারণ মানুষদের নিয়ে একেবারেই। একদম। আর কি শুনবো আপনার থেকে? আমার দ্বিতীয় নিবেদন অবশ্যই রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমাদের সমস্ত অনুভূতিতে, সুখ দুঃখ হাসি কান্না, সমস্ত অনুভূতিতেই তো তিনি আছেন। সুতরাং আমার নিবেদন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের একটা প্রতীকী গল্প, লিপিকা কাব্যগ্রন্থের রথযাত্রা। আমি এখন রথযাত্রা বলি। রথযাত্রা, বেশ। রথযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর, লিপিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, বল্লম হাতে সারে সারে সিপাই শক্তি। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সত্তার সে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয়। সে হাত জোড়ো করে বললে আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন থেকে বললে ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বলল ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোড়ো করে বললে কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে ভয় কিরে তোর, রাজার সাথে চলবি। সে বললে সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে ঘটবে বই কি, তিনি তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল,
বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তাঁর রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সে রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। অপূর্ব অপূর্ব, সত্যিই তো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা রচনাই আমাদেরকে মুগ্ধ করে, এবং তার লেখার মধ্যে কিন্তু শুধু প্রেম পাই তা কিন্তু নয়, তিনি মানুষের প্রেমের কথা বলেছেন, নারী পুরুষের প্রেমের কথা কিন্তু শুধুমাত্র তিনি বলেননি। আর এই যে ঈশ্বরের প্রতি সমর্পণ, নারী পুরুষের প্রেম, এই সমস্ত কিছু নিয়ে যে তার ভাবনা এবং তার চিন্তা, আমরা কিন্তু যত পড়ি তত মুগ্ধ হই। তাই তো তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবার কি শুনবো? শরৎ আর হেমন্তের সন্ধিক্ষণে আমরা, শীতের হিমেল হাওয়া কড়া নাড়ছে আমাদের দোরগড়ায়। তবুও কোথাও যেন শরতের একটা রেস রয়ে গেছে আমাদের কাছে। আমার শঙ্খ ঘোষের মিথ্যে কথা কবিতার খুব মনে পড়ছে। মিথ্যে কথা? মিথ্যে কথা, শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম, হঠাৎ দেখি চলন্ত সব কাছে এক এক রকম ভঙ্গি ফুটিয়ে এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য! যেই বলেছি আমি, মা বকে দেন, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ বেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর। কদিন পরে চুন খোসানো দেয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তা সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেখে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে। ভীষণ মজার কবিতা এবং ভীষণ সেই ছোটবেলার কবিতা। এগুলো কিন্তু আমরা ছোটবেলা পড়তাম। আচ্ছা মিতাদি, আপনি কখনো এই সহপাঠীকে কখনো এরকম বলেছেন যে এইরকম আমার বাড়ির মধ্যে সিংহ বাঁধা আছে? এরকম আমরা হয় না যে বিভিন্ন রকম আমরা কথা বলে থাকি, জানিস আমার এটা আছে, আমার ওটা আছে। সহপাঠীর সাথে নানা রকম আলোচনা চলতো, কিন্তু এই ধরনের কথা হয়তো বলিনি, কারণ এই ভাবনাগুলো তো একমাত্র আমার মনে হয় উঁচু লেভেলেই চলে, আমাদের সাধারণ মানুষের মধ্যে এই জিনিসগুলো আসে না। আমরা যেগুলো বলি সেগুলো খুব আপেক্ষিক, কিন্তু ওনারা যেগুলো ভাবেন সেগুলো কিন্তু চিরন্তন। আচ্ছা দিদি, এই যে কবিতার সঙ্গে পথ চলা, সেটা কিভাবে শুরু হলো? একরকম শৈশব থেকেই আমার এই ভালো লাগাটা ছিল। ছোটবেলায় মা বাবার হাত ধরে 25শে বৈশাখে কবিতা শিখতাম। তখন ঠিক প্রথাগতভাবে শিক্ষাটা সম্ভব হয়নি বিভিন্ন কারণে। তারপরে যখন সংসারের চাপ তো আছেই, বুঝতেই পারছো, সবারই এই সময়টা একটা আসে। সেই সময় পেরিয়ে উঠে যখন আমি অনেকটাই মুক্ত হলাম, তখন সেই ভালো লাগাটা হঠাৎ করতে যেন আমার মনের মধ্যে দাঁড়া কড়া নাড়ল। তখনই আবার নতুন করে ভালোবাসা উদ্ভব হলো। সেই তো, ভালো লাগাটা যখন আমরা অন্তর থেকে অনুভব করি, তখনই মনে হয় তার প্রতি একটা অন্যরকম মায়া, ভালোবাসা চলে আসে। আর এই যে কবিতা বা কবিতা চর্চার সঙ্গে আপনি যুক্ত, পাশাপাশি আপনি তো চাকরি করেন, শিক্ষকতা করেন, স্কুলেও কি বাচ্চাদের একইভাবে কবিতা আবৃত্তি একটুখানি চলে বাচ্চাদের সঙ্গে? চলে, আমাদের না বিভিন্ন রকম অনুষ্ঠান তো হয়ই, যেমন টিচার্স ডে আছে, 25শে বৈশাখ আছে, সেগুলোতে মোটামুটি ছাত্রছাত্রীদের নিয়ে আমরা খুব ভালো থাকি। তারা কিভাবে আপনাকে চেনে? মানে এই শুধুমাত্র আপনি যে সাবজেক্টগুলো পড়াচ্ছেন সেভাবে, নাকি কবিতা দিদিমণি? দুটোই না? দুটোই। এই জীবনটা ভীষণ মজার, একদম তাই তো। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। আপনারা দেখতে থাকুন মনের জানালা।
একটা বিরতির পর আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত টুইলাইট প্রোডাকশন প্রযোজিত মনির জানালা। আর আজকে মনির জানালায় আমাদের অতিথি মিতা মণ্ডল। মিতাদির কাছে আবারও চলে যাব। মিতাদি, কি কবিতা এবার শুনবো? এবারে একটু স্বাদ বদল করি। হ্যাঁ, স্বাদ বদল তো করতেই হয়। এবারে একটু আধুনিক কবিতায় ফিরে আসি। আধুনিক কবিতা। রূপক চক্রবর্তীর 25শে বৈশাখ কবিতা বলার চেষ্টা করছি। 25শে বৈশাখ, বেশ। 25শে বৈশাখ, রূপক চক্রবর্তী। তখন আমি বাবার পাশেই ঘুমিয়েছিলাম। তখন খুব জ্বর বাবার। মাথায় জলের ধারা দিতে দিতে মা গাইছিল, একা মোর গানের তরি ভাসিয়েছিলেন নয়ন জলে। মা কি করে জানতো? আমি তো তখন ছোট, আমি তো তখন ঘুমে। দুপুরেই বাবা পাশ ফিরতে ফিরতে চলে গেল। শুধু ঠোঁট নেড়ে বলেছিল, আগুনের পরশমণি। ঘাট কাজের পর আমি গীতবিতানের প্রথম খণ্ডে উপর হয়ে পড়ি। 62 পৃষ্ঠার 212 নম্বর গানটা নেই। উঠোনে তখন অনেক লোক, থই থই করছে লোক, ঘরে বারান্দায়। যাত্রা শুরুর মুহূর্তে শিশির জেঠু বলেছিল, হরিধ্বনি দিও না কেউ। তবে কি মা ওই 62 পৃষ্ঠার 212 নম্বর ঘাটটা আগুনের পরশমণি বাবার ঠান্ডা হাতের মধ্যে দিতে দিতে বলেছিল, আমার তো কোনো ঠাকুর নেই, তুমি ওকে দেখো রবি ঠাকুর, তুমি ওকে দেখো। অপূর্ব কবিতা, অপূর্ব অপূর্ব বলেছেন আপনিও। আমরা যারা শিল্প ভালোবাসি, আমাদের কাছে কিন্তু একটাই ঠাকুর, রবি ঠাকুর। আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে চলার পথে কত কিছু আসে, বাধা বিপত্তি, আবার সফলতাও আসে। আমরা কিন্তু অনেকটা সময় কিন্তু রবি ঠাকুরকে কিন্তু অনুভব করি। হঠাৎ করেই আমরা নিজের মনের অজান্তেই তার কবিতা, তার গানের লাইনগুলো গুনগুনিয়ে করে উঠি। রবীন্দ্রনাথকে আপনি কিভাবে অনুভব করেন দিদি? সুখ দুঃখ, হাসি কান্না, সমস্ত আমাকে প্রেম বিরহ সবেতেই আমার মনে হয় যেন আমার নিজের কথা, যেটা আমি বলতে চেয়েছিলাম। কিভাবে উনি জানলেন? তাই তো, সত্যিই তিনি মহাপুরুষ। না হলে এইভাবে সময়ের আগে গিয়ে ভাবতে পারাটা হয়তো মানুষের কাছে দুর্বোধ্য ভাবনা। মনে হয় আমার রবীন্দ্রনাথের যে রচনা সব কিছুই আমার মনে হয় নিভৃতে সবার ভাবনার উনি যেন প্রকাশ করেছেন। তাই তো। আর কি শুনবো? এখন এগিয়ে যাব জয় গোস্বামী। জয় গোস্বামী একটা সুন্দর কবিতা বলার চেষ্টা করছি, মেঘ বলতে আপত্তি কি। মেঘ বলতে আপত্তি কি? মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ তাড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতক আর ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের উপর লম্বা ফ্রকের চুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত গুটির দিক ফুল। এখানে না ওখানে, এটা না ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত গুটির বাক্সটা। গুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে তার শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায়। কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হা বিদ্বেষ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খাক। খা খোয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়?
থাম, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় না চাই। সত্যি করে বলো আমায়, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে 2-3 বছর ঘুরেও গেছে, এই জানি সকলে। আজকের দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘকে দেখতাম ছাদের পরে, ফুল পিসিমার বাড়ি। সত্যি ভীষণ ভালো লাগার একটা কবিতা। দিদি কখনো ক্যারাম খেলেছেন প্রিয় মানুষের সঙ্গে? আমি কিন্তু আবার ক্যারাম খেলতে পারি না। না, সে ক্যারাম খেলারও মানে জোচ্ছুরি হয়েছে? জোচ্ছুরি? হ্যাঁ, জোচ্ছুরি একদম। জোচ্ছুরি খুব হতো কিন্তু ছোটবেলায়, এখনো হয় জোচ্ছুরি অবশ্য। আর কি কবিতা শুনবো? ছোট বড় কবিতাটা বলার চেষ্টা করছি। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে, বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখি ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেবো, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পরে বেরিয়ে পড়বো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সিলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে, আমার কোলে চড়ো, বলবো আমি, দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো, খোকা আমার সেই খোকার নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ারতে, ভাববে কেন ভুল শুনি না ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ছিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর? আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মাইনে দেবো আবার। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকায় আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে পরো। আমি বলবো, দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়, দেখছো নাকি যে ছোট মাপ জামা পরতে গেলে 8 হবে যে আমার। ছোটবেলা আমাদের সবারই কিন্তু মনে হতো যদি একটু বড় হয়ে যেতাম। এখন আবার মনে হয় যদি সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে হয়তো বেশ ভালো হতো। এটা ভীষণ না খুব মজার না, যে যখন বড় হব আমি মাইনে শেষ হয়ে যাওয়ার পর আবার মাইনে দেব। জীবনটা যদি সত্যি এরকম হতো তাহলে হয়তো মানুষের দুঃখ দারিদ্র থাকতো না, তাই না? রূপকথার মতো হয়ে যেত একদম। এবার যেতে যেতে ছোট করে কি শুনবো? আমি শুরু করি আবার রবীন্দ্রনাথ মিলন কবিতাটা খেয়া করবো। মিলন। আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয়, জুড়ালো আমার জুড়ালো হৃদয় প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরানো কিনিধি কুড়ালো ডুবিয়া নিবিড় নীরব সভাতে। আমি গিয়েছি সবারও মাঝারে সেথায়, দেখেছি একেলা আলোকে, দেখেছি আমারও হৃদয় রাজারে। আমি 2-1টি কথা কয়েছি দাসরে, সে নীরব সভা মাঝারে দেখেছি চির জনমের রাজারে। ওগো সে কি মোরে শুধু দেখেছিল যে, অথবা জুড়ালো হৃদয় তাহারও কমলকরের পরশে।
আমি সে সকলে গিয়েছি যে ভুলে, ভুলেছি পরম হরষে। আমি জানি না কি হলো, শুধু এই জানি চোখে মোর সুখ মাখালো কে জানো, সুখ অঞ্জন মাখালো। কার আঁখি ভরা হাসি উঠিল প্রকাশী, যেদিকেই আঁখি তাকালো। আজ মনে হলো কারে পেয়েছি, কারে যে পেয়েছি সে কথা জানি না। আজ কি লাগিয়ে উঠেছে কাঁপিয়া কাঁপিয়া সারা আকাশে রাঙিনা, কিসে যে পড়েছে শূন্য জানি না। এই বাতাস আমার হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে কেমনই মিলে গেছে মোর তনুতে। তাই এ গগন ভরা প্রভাত পশিল আমারও অনুতে অনুতে। ত্রিভুবন জোড়া কাহারো বক্ষে দেহ মন মোর ফুরালো যেন রে, নিঃশেষে আজি ফুরালো। আজ যেখানে যাহিরি সকলেরই মাঝে জুড়ালো জীবন, জুড়ালো আমার আদি ও অন্ত জুড়ালো। দর্শক বন্ধুরা, আমরা যেতে যেতে ভীষণ ভালো একটি কবিতা শুনলাম। ফিরে আসছি আবার নতুন কোনো এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।